এমন ভাবে চাকরিচ্যুত করে দিয়েছে আমাদের। এই দুধের বাচ্চাটার জন্য আমি দুধ কেনার জন্য সামর্থ্য নাই আমার। আমি খুব এতিম অভাবী, বুঝছেন। আজকে রাজপথে 8টা দিন পরে আসি ধুলাবালি মাখাচ্ছি, কিন্তু উপদেষ্টা বলেন, যে রাষ্ট্রপক্ষ বলেন, কারো অনুপ্রেরণা আমরা পাচ্ছি না। আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট, গ্রাজুয়েট কমপ্লিট করে শিক্ষকতার পেশায় জড়িত হয়ে আসার কথা, কিন্তু আজকে রাজপথ আমরা ধুলাবালি খাচ্ছি, ঘুরেফেরা করতেছি। আমাদের এটা 2023 সালের সার্কুলারে একই সার্কুলারে অনেক লোক সংখ্যা আবেদন করায় 3 স্টেপে পরীক্ষা হয়েছে। পরীক্ষাটা তাই প্রথম ধাপ দ্বিতীয় ধাপ পরীক্ষা কন্টিনিউ হয়ে গেছে। তাদের প্রথম ধাপ 1 বছর প্লাস চাকরি করে, বুঝছেন। আর আমাদের এটা দ্বিতীয় ধাপ অলরেডি 4 মাস প্লাস জব করতেছে। আর আমাদের এটা প্যানেলও যোগ হয়ে গেছে। আমাদের এটা সব কমপ্লিট হয়ে গেছে। মেডিকেল বলেন, ডুপ টেস্ট বলেন, তারপর সিভিল সার্জন সার্টিফিকেট বলেন, সব হয়ে গেছে। আমাদের 5 ডিসেম্বর জেলায় যোগদান হয়ে গেছে। 5 ডিসেম্বর উপজেলায় যোগদান হওয়ার কথা, আর 8 ডিসেম্বর স্কুল প্রদানের কথা। সেই সময় থেকে আমরা শুনতেছি হঠাৎ করে আমাদের এটা নাকি বাতিল হয়ে গেছে। 30 জন আমাদের জন্য রিট করেছে। তারা অবৈধ, তারা অলরেডি তারা সুপারিশপ্রাপ্ত হয় নাই। তারা হাইকোর্টে গেছে আমাদের জন্য মামলা করতে। হাইকোর্টে আমরা কি অপরাধ করেছি ভাই? হাইকোর্টে আমাদের 6531 জন যে মামলা করলো, আমরা কি মাদকাসক্ত নাকি কারো খুন করেছি, করেছি? এই প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর, বুঝছেন, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে আমাদের রেজাল্টটা পাবলিশ করছে। আমরা তো তাদের দ্বারা যাই এর বলি নাই যে আমাদের রেজাল্টটা পাবলিশ করেন ভাই, পাবলিশ করেন। আমাদের পাবলিশ করে, আমাদের চাকরিচ্যুত করে, আমাদের কেন পেটে লাথি মারলো ভাই বলতে পারবেন? আমি একজন বিধবা, আমার হাজবেন্ড মারা গেছে গত 4 বছর। আমি আমার একটা মেয়ে আছে, 4.5 বছর বয়স। আমার মেয়েকে নিয়ে আমি খুবই স্ট্রাগল করে পড়াশোনা করেছি এবং এই চাকরি হওয়ার পরে খুবই খুশি হয়েছিলাম যে মেয়েটাকে নিয়ে হয়তো এখন একটু শান্তিতে থাকতে পারবো। তারপর এই রায়টা যখন, আমাদের এই চাকরিটা যখন বাতিল হয়ে গেল, তখন মনে হচ্ছিল যেন আমার আকাশ ভেঙে মাথার উপর পড়লো। না, আমার যখন হাজবেন্ড মারা যায় তখন তো আমার পায়ের তলা থেকে আমার মাটি সরে যায়। কিন্তু এই চাকরিটা পাওয়ার পর আমার মনে হয়েছিল যে না, আমার একটু হলেও আমি এখন শক্ত হয়েছি। কিন্তু এই চাকরিটা চলে যাওয়ার পর আমি পুরো হতাশ হয়ে গেছি। কিন্তু এই চাকরিটা যদি সরকার আমাদেরকে যদি সুপারিশ নাও করতো, তাইলেও আমরা পড়ার টেবিলে ছিলাম, পড়ার টেবিলেই থাকতাম। কিন্তু সুপারিশ প্রাপ্ত করার পর একটা আশাবাদ ছিলাম যে না, আমার মেয়েটাকে নিয়ে, আমার এতিম মেয়েটাকে নিয়ে আমি ভালোভাবে থাকতে পারবো। কিন্তু এই সরকার আমাদেরকে আশাহত করতে চাচ্ছে, আশাহত করে দিচ্ছে। আমাদের এই চাকরিতে সুপারিশ প্রাপ্ত না করা পর্যন্ত, আমাদের এই দাবি, আমাদের এই অধিকার ফিরে না দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথেই থাকবো। প্রয়োজনে জীবন দিব, তারপরেও আমি ঘরে ফিরে যাব না।